তাই আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে। না কোনো মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে, সে ভয়ানক অসহায় হয়ে আসে, এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে। অনেক কথা আছে যেটা বলে, যেটা হয়তো শোনার দরকার নাই, আমার অ্যাজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই, প্রাসঙ্গিক না, কিন্তু সে কথা বলতে চায়, শোনাতে চায়। হ্যাঁ, এই কথাটা শুনতে হবে, সময় গেলেও শুনতে হবে। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম, আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম, আর কোনো সমস্যা আছে, আর কিছু বলবেন, আর কিছু। হ্যাঁ, এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত, তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত। এটা একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ, মাফিয়াটা সব ব্যাপারে, যেমন হসপিটাল মাফিয়া হয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালসে মাফিয়া হয়েছে, হেলথ ইকুইপমেন্টসে মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে। আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না, এটা কিনে আনতে হবে, বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম, ধরেন এটার দাম ধরেন 3 থেকে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা যদি দাম হয়, তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80 হাজার টাকা কমিশন পাবে। হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা, চ্যালেঞ্জ করতে এসেন না, আমি একেবারে খাইয়া দেবো কিন্তু। হ্যাঁ, তো তাহলে এই যে 70 হাজার টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল, এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না, কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না, ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি, ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে, এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ এ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে, বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি। দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ, মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়াগুলো। এবং এইটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন। মাফিয়াদেরকে বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সেটা যেই করি, হ্যাঁ, সেটা আমি তাকে সাপোর্ট দিই, বা আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিই, বা সে নিজেই এটাকে ড্রাইভ করবে। দাদা, আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি। ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে, গাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজায় দেওয়া পর্যন্ত, এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়, খুবই ভালো মানের ওষুধ, আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে, কিন্তু এমআররা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে। মানে এই যে অনৈতিক যে কাজগুলো, আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায়, চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো।
এটা এটা হচ্ছে কি, এটা সামগ্রিক মেধাহীনতার বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, তাই না? মানে আমরা আমাদেরকেও ডাক্তারদের কাছে দিতে হয়, আমাদেরও রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায়। এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে, মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন, হ্যাঁ, কথা বলবেন, বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করব। আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে, আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য, হ্যাঁ, বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো, এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে। এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে, আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি, এই যে এত বিল। এবং এটার দাম জানেন, আমি ইয়ে বলি, দুজনকেই বলি আর কি, মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা 18 ইউরোর বেশি না। 18 ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে? হয় না তো, ভালো লাঞ্চ তো হয় না, তাই না? মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি। আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট, স্যাম্পল, এটা সেটা এগুলো আমরা দিতেই পারি। আমাদেরকে করতে হয় আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়, রিসার্চ ডেটা দেখাইতে হয়, এটা দেখায় কনভিন্স করতে হয়, হ্যাঁ। অন্য অন্য কিছু করার এখানে সুযোগ নেই। ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয়, মাসোহারা দেয়, মানে মাসে মাসে খাম দেয়, হ্যাঁ। এরকম এটা কিরকম জানেন, মানে এটা বলি না, এটা যারা শুরু করেছে, যারা এটা ইয়ে করেছে, এইরকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি শুরু করলো আর কি, হ্যাঁ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা যে টাকা পয়সা দিতেন এটা কিভাবে, তো খুব লজ্জা পাচ্ছে, স্যার এইটা আর বললেন না স্যার, এটা যে কিভাবে করতাম। অনেক পাহাজ ডাক্তার ছিলেন, টাকাটা নিতে চাইতেন। তখন আমরা একটা টেকনিক করতাম। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, হ্যাঁ, মানে ডায়াগনস্টিকেরও কিন্তু একই জিনিস, ডায়াগনস্টিক যে টেস্ট হয় সেটাও একই জিনিস। ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, হ্যাঁ, এটা আমার কাছে এসছে, থাকবে, হ্যাঁ, এটা কাজ করি ডাক্তার সাহেব, আপনি একটা এতিমখানায় দিয়ে দেন, আপনার ভাই আমরা দিয়ে আসবো, হ্যাঁ। তো এরকম 3-4 মাস চলতো আর কি। ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে, এই যে রশিদ। ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে, এই যে রশিদ। ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে, এই যে রশিদ। ওনারা খুব খুশি। চতুর্থ মাসে এসে বলতো, ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন, এই যে, বুঝতে পারছেন? মানে এই যে শিফট, এই যে আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে, শিফট করে, তাকে করাপ্ট করে ফেলা, এই করাপ্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি। এবং আপনি তো দাদা ওইটা তো জানেন না, এখন এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাপায় দেয় এমআর এমআর মানে ওষুধ কোম্পানিগুলা, এবং যেটা নিচে নিচে এরকম একটা কার্বন পেপার থাকে, কি প্রেসক্রিপশন লেখা হচ্ছে ওইটা শেষ হওয়ার পরে জমা দিতে হয়। মানে এইটা তো মাইর ছাড়া উপায় নাই, অবস্থাটা ছাড়া উপায় নাই। ধরে ওই কোম্পানিকে, ধরে কোম্পানির মালিককে একদম সপাং সপাং করে মাইক দেওয়া উচিত, গুলিস্তানে কামানের উপরে দাঁড় করে। যে কোম্পানি এটা করেছে সেই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ম্যানেজারকে। এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন যে দাদা আপনি তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এই ধরনের কাজ কি আপনি করেছেন? মানে এই রকম কাজ আর কি না, আমি করিনি। আমার কোম্পানিতে কাজ করেছে এরকম অনেক লোক আছে এখন, হ্যাঁ। মানে অ্যাটলিস্ট আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খোঁজ করলে আমার D16 এ কাজ করেছে, আমি ধরেন লাস্ট তো কাজ করেছি D16 এ 2010 থেকে 18 পর্যন্ত, 8 বছর D16 এ কাজ করেছে। সেই সময় ধরেন এখন আপনি প্রায় 300 লোক পাবেন যারা D16 এ কাজ করে এসছে। যে কারোর সাথে কথা বলতে পারেন, এনিওয়ান। নরমালি তো যে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হলে ওষুধ কোম্পানির লোকজন দেখতে চাইতো যে প্রেসক্রিপশন একটু দেখি ডাক্তার সাহেব কি ওষুধ লিখছে। পরে তারা ডাক্তারকে আর ট্রাস্ট করলো না, মানে এত ঝামেলায় গেল না, তারা প্রেসক্রিপশনের বই ছাপাই দিছে, যা লিখবেন কপি থাকবে, আমি জাজ করবো যে আপনি। এটা রোগীদেরকে বলতে চাই, প্রেসক্রিপশন হচ্ছে অত্যন্ত প্রাইভেট একটা বিষয়, প্রপার্টি, হ্যাঁ, অত্যন্ত প্রাইভেট রেকর্ড, এবং এইটার ছবি তোলা, অন্য কাউকে দেখতে চাওয়া এক্সেপ্ট ফার্মাসিস্ট, এটা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ, হ্যাঁ। এবং এই আইনটাকে এনফোর্স করতে হবে, এটা বাংলাদেশ সরকারকেই করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কেই করতে হবে এটা। এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায় তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটা সামনে আর দাঁড়াতে পারবে না। এবং আমি এই প্রসঙ্গটা আসতে ভালো হয়েছে আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এমআর এর বাইরে হচ্ছে প্রাইভেসি। মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসা নিল, আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ
তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্সরে রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিচ্ছে। তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে চিকিৎসা করবে, আধা ঘন্টার মধ্যে আমি আপনার পুরো রিপোর্ট ব্যাক দিয়ে দিতে পারবো। আপনার ব্লাড রিপোর্টে কি আছে, এক্সরেতে কি আছে, ডাক্তার কি অ্যাডভাইস করছে সব। ওই যে ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিম ইকবালের মতো উনি তো সিগারেট খায়, উনি তো মদ খায়, উনি তো এই করে, সব বলে দিবে। কিন্তু মানে এটা এক ধরনের মানে এই এথিক্যাল এই জায়গাগুলো কিন্তু এথিক্স এর মধ্যে আছে না দাদা? এটা তো পড়ানো হয় তো, পড়ানো এখন পড়ানো হয়, মানে আমরা পড়ে এসেছি, এখন পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ে এসেছি। হ্যাঁ, আমরা পড়ে এসেছি এবং আমাদেরকে ওথ নিতে হয়, একটা শপথ নিতে হয়। হ্যাঁ, এবং সেই শপথের মধ্যে এই প্রাইভেসি, রোগীর প্রাইভেসির বিষয়টা আছে। এটা আমরা বলতে পারি, এটা কোনো ডাক্তার বলতে পারে না। এবং আমি আসলে অবাক হয়েছি যে একটা অপারেশন টেবিলে নাহিদ বসে আছে এবং ছবি তোলা হচ্ছে, নাহিদেরও উচিত হয়নি ছবি তুলতে দাও। নো ওয়ে। হ্যাঁ, এটা তামিম ইকবাল আইসিইউতে ডাক্তাররা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ডাক্তার বা হসপিটালের লোকজন, আমি জানি না এক্স্যাক্টলি ডাক্তার কিনা, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন। এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না। তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা গোপন থাকবে না। ডাক্তার অন্তত তার বৌদে যায় বলবে যে আজকে তো পিনাকি ভট্টাচার্য আসছিল, আরে জানো না এই সমস্যা, বুঝছেন তো। তার বউ আবার ধরেন রাষ্ট্র হয়ে যাবে পরের দিন স্কুলের বান্ধবীদের কাছে, মানে অভিভাবক বান্ধবীদের কাছে। তো দাদা আমরা একটু আমরা একটু ইয়েতে থাকি, আর প্রসঙ্গটা ইয়ে না করি যে